তার অষ্টমে হোরারিতে মাঙ্গলিক মঙ্গল বসে রয়েছে। অষ্টম ঘর কিসের ঘর? মারো। তোমার এই ৪৫ দিনের মধ্যে যে কোনো পথ দুর্ঘটনা, রাস্তায় বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন তুমি হবেই। ইসরো যখন প্রত্যেকবারই চন্দ্রযান 1 হোক, 2 হোক, 3 হোক বা কোনো স্যাটেলাইট ছাড়ে, ওনারা প্রথমে তিরুপতি বালাজির মন্দির অন্ধ্রপ্রদেশে ওনাদের মতন সায়েন্টিস্ট গিয়ে পূজা পাঠ দিয়ে তারপরে কিন্তু মিশনটাকে সাকসেস। কান্ট্রির লাভ, লস, লোভ, ক্রোধ, লালসা সব ছেড়ে দিয়ে চলে আসছে। আগে ওয়েস্টার্ন কান্ট্রিতে কথায় কথায় ডিভোর্স হতো, এখন ওয়েস্টার্ন কান্ট্রি ডিভোর্সের সংখ্যা পরিমাণ কমে গেছে, এখন ইন্ডিয়াতে ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে। কারণ আমরা যা যা বর্জন করে দিয়েছি সেগুলো আমরা ওয়েস্টার্ন থেকে নিচ্ছি, আর আমাদের ভালো জিনিস ওয়েস্টার্ন। পিশাচতন্ত্র করলে কোনো মানুষ দেখবে শুকাতে শুকাতে মরে যাচ্ছে, বহু টেস্ট করা হয়, কোনো টেস্টে কিছু পাওয়া যায় না, শুধু দেখা যায় হিমোগ্লোবিন কমে যাচ্ছে। কিন্তু হিমোগ্লোবিন কেন কমছে, কজ কি, তার কিন্তু কজ। রঙের কারখানা ছিল, রঙের কারখানা থেকে সোদপুরে বিটি রোডের ওপর বাইক চালিয়ে আসার সময় রাত্রির 11টার দিকে একটা লরি মেরে দেয়, ওর বাবা স্পট। 1.5 মাস ধরে শুয়ে আছে বিছানা, রাতের বেলা ঠিক সন্ধে হওয়ার পর থেকে তার এনার্জি লেভেল বেড়ে যায়, ঘাটটা ব্যাকা হয়ে আছে, ঘুম থেকে উঠে ও বিভিন্ন কাঁচা মাছ, কাঁচা মাংস। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের গেস্ট হচ্ছেন আচার্য শ্রী সোমেন। কেন আমি আজকে এত সিরিয়াসলি বলছি, এর কারণটা হচ্ছে আজকের যে পডকাস্টটা হয়েছে না, খুবই ডার্ক এবং খুবই ভাবতে বাধ্য করবে আপনাদেরকে যে মানুষ কি কি করতে পারে নিজের রক্তের মানুষের সাথে। নিজের ভাই বোনের উপর ব্ল্যাক ম্যাজিক করা, নিজের বিজনেসটাকে বড় করার জন্য ভাই বোনদেরকে নিজে ডুবিয়ে দেওয়া বা কোনোভাবে অত্যাচার করা, নানান টাইপের তান্ত্রিক মতে। সেটা কি ঠিক? বা আমাদের দেশে এই বছর, এখনো তো বছরটা আমাদের শেষ হয়নি, এই বছর মঙ্গলের সময় কি কি ঘটেছে আমাদের এই দেশে? একমাত্র সনাতন দেশ, একটা হিন্দু দেশ আমাদের, সব কিছু আছে। আরও তার সাথে মাকে নিয়ে কথা, মা তারা, মা কালী, বগলামুখী, আরও অনেক রকমের ঘটনা আছে এখানে। পুরোটা শুনতে হবে, ভালো বাঁচতে হবে। আর আমার কথা যেখানে শেষ হবে, ইন্ট্রো যেখানে শেষ হবে, তারপর থেকেই নিচের নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করবেন আশা করব। এবং হ্যাঁ, তিনি বলেওছে যারা মনে বিশ্বাস থাকবে তাহলে তারা আসবেন, এসে কাজ করাবেন, ভালো ফল পাবেন। তার কাছে ডাইরেক্ট যাব। কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা জানেন, সেখানে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে এবং সারা বিশ্বের বাঙালির কাছে কি কি পৌঁছে দিতে হবে সেটাও আপনারা জানেন। তো বেশি দেরি করবেন। হ্যাঁ, প্রমোশনাল যদি ভিডিও চান বা প্রমোশনাল আমাদের সাথে যুক্ত হয়ে দুজনেই যদি একসাথে উঠতে চায়, সেটাও যদি চান, তার জন্য কন্ট্যাক্ট করুন এই নাম্বারে, আর ডাইরেক্ট তার কাছে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে। আপনি কেমন আছেন? এই চলছে। আপনি বলবেন না, আপনাদের আমি অনেকটাই কনিষ্ঠ। আচ্ছা, আপনি আচ্ছা, তুমি বা তুই রাখলেও ভালো হয়, বা কৌশিক বলেও সম্বোধন করতে পারেন। আজকে আমরা প্রথমেই শুনবো, আপনি আমাকে বলছিলেন ওভার দ্য ফোন বা এখানে এসেও, পিশাচতন্ত্র যদি আপনি আপনার মতো রাখেন। দেখুন, পিশাচতন্ত্র হচ্ছে খুবই নিকৃষ্ট সাধনার তন্ত্র। ওকে। একটা ঘটনা বলছি, মানুষ কিরকম নিচগামী লোক হতে পারে শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমারই এক ক্লায়েন্ট, খুব বড় মাপের বিজনেসম্যান, অরিন্দম। তার বিভিন্ন ক্যাটারিং হোটেলের বিজনেস রয়েছে। একদিন রাতের বেলা আমাকে ফোন করে বললেন, দাদা, একটা ক্লায়েন্ট পাঠাচ্ছি, সেই বাচ্চাটা 1.5 মাস ধরে শুয়ে আছে বিছানা, রাতের বেলা ঠিক সন্ধে হওয়ার পর থেকে তার এনার্জি লেভেল বেড়ে যায়, ঘাটটা ব্যাকা হয়ে আছে, ঘুম থেকে উঠে ও বিভিন্ন কাঁচা মাছ, কাঁচা মাংস এগুলো খায় সারা রাত ধরে, আর গায়ে ভীষণ একটা বিচ্ছিরি আষ্টে গন্ধ বেরোয়। তারপরে আবার সকালবেলা হলে ঘুমিয়ে পড়ে, কোনো সেন্স থাকে না, আর একটা হালকা গায়ে টেম্পারেচার থাকে। তা বিভিন্ন জায়গায়, ধরুন অ্যাপোলো, চেন্নাই,
ভেলোর, ব্যাঙ্গালোর, এমনকি নার্ভের প্রবলেম ভাবে নিমস, যেটা আমাদের সেখানেও পর্যন্ত দেখিয়েছে, এবং একজন ডক্টর সিদ্ধার্থ ঘোষ যিনি নিউরোসার্জনের হেড অ্যাপোলোর, তাকেও দেখিয়েছেন, কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাইনি। লাস্টে বলছে সাইকিয়াট্রিক প্রবলেম। আমার কাছে যেদিন এলো তখন বাজে তোমার রাত 12টা। খুব ভালো কথা, গায়ে হাত দিয়ে দেখলাম টেম্পারেচার নেই, অথচ গায়ে ভীষণ আষ্টে গন্ধ বেরোচ্ছে, এবং আমার দেখলাম ওর খাদ্য হচ্ছে কাঁচা মাছ, কাঁচা মাংস, মানে আমিষ জাতীয় খাদ্যদ্রব্য। ভালো কথা, ওর সাথে দেখলাম একটা মুরগির ঠ্যাং সঙ্গে নিয়ে এসছে। মেয়েটার বয়স খুব বেশি হলে 6 থেকে 7। ইয়েস, বাচ্চা মেয়ে 6 থেকে 7, অনেক ছোট তো একদম। এবং এমন একটা খুব নামি স্কুলে পড়ে, স্কুলের নাম করছে না যেহেতু বাচ্চা বলে, সেখানে ফার্স্ট বই সেকেন্ড হয় না। এবং ওর মাকে আমি জিজ্ঞেস করলাম এই যে আষ্টে গন্ধটা, মানে এমন গন্ধ আমার বমি চলে আসছে, কখন পাও আর কখন পাও না? বলছে সারা রাত্রি পাই, বিভিন্ন পারফিউম, রুম ফ্রেশনার দিয়েও গন্ধ যায় না, কিন্তু যেই সূর্য উদয় হয় সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়ে, প্লাস তোমার হচ্ছে আষ্টে গন্ধটাও থাকে না মিরাক্কেল ভাবে। হ্যাঁ হ্যাঁ, এবং সারা দিনে ও কিছুই খায় না, সারাক্ষণ ঘুমের ঘোরে, যতক্ষণ সূর্য আছে, যতক্ষণ সূর্য, যে সূর্য চলে যাবে কাঁচা আমিষ জাতীয় মাছ মাংস ছাড়া অন্য কিছু খাবে না। খুব ভালো কথা। আমি ওর নাম গোত্র নিয়ে বললাম আজকে চলে যাও, আমি 2-1 দিনের মধ্যেই সাধনার মাধ্যমে দেখি কতটা কি এফেক্টিভ করা আছে, তারপরে আমার ক্ষমতা অনুযায়ী পারি কিনা। যাক, আমি গুপ্ত সাধনা চালালাম, জিন চালান করলাম, করে দেখলাম ওদের বাড়িতে একটা আনন্যাচারাল ডেথ ঘটেছিল আজ থেকে ঠিক 1.5 বছর আগে। যথারীতি আমি জিজ্ঞেস করলাম ওর মাকে যে আপনাদের বাড়িতে আনন্যাচারাল কোনো ডেথ ঘটেছিল? বললো হ্যাঁ, ওর বাবার রঙের কারখানা ছিল, রঙের কারখানা থেকে সোদপুরে বিটি রোডের ওপর বাইক চালিয়ে আসার সময় রাত্রির 11টার দিকে একটা লরি মেরে দেয়, ওর বাবা স্পট মারা যায়। বেশ, এবার তাহলে কারণটা কি? বাবা তো মৃত্যু হয়ে গেল, এবারে কারণ উৎস খুঁজতে গিয়ে দেখলাম এদের একটা পৈতৃক সম্পত্তি মালদাতে প্রচুর পরিমাণে আছে, যেটা ওর বাবা ছেড়ে দিয়ে এই কলকাতা এসে ব্যবসা শুরু করে। সেই পৈতৃক সম্পত্তি যেহেতু ওনার স্বামী মারা গেছেন, তাহলে পাবে কে? ওনার ওয়াইফ, ওয়ারিশন ওয়াইস, আমাদের ভারতীয় সংবিধান ওয়াইস। কিন্তু যাতে ওই সম্পত্তি ওর ওয়াইফ না পায় তার জন্য কি করলো না, বাচ্চাটার উপর এমন তন্ত্রক্রিয়া করলো পরিবারের লোকজন, মানে কাকা জ্যাঠারা, যে বাচ্চাটা যাতে দুগ্ধে দুগ্ধে মারা যায় এবং সুস্থ না হয়, কোনো মেডিকেল রিপোর্টে যেন কোনো নেগেটিভ কিছু না পায়। কারণ পিশাচ তন্ত্র করলে কোনো মানুষ দেখবে শুকাতে শুকাতে মরে যাচ্ছে, বহু টেস্ট করা হয়, কোনো টেস্টে কিছু পাওয়া যায় না, শুধু দেখা হয়তো হিমোগ্লোবিন কমে যাচ্ছে, কিন্তু হিমোগ্লোবিন কেন কমছে, কজ কি, তার কিন্তু কজের উত্তর নেই। আস্তে আস্তে রক্ত শূন্যতা, অ্যানিমিয়ায় মারা যাবে। এইবার তারপরে আমি ওকে 3 দিন পর নিয়ে এলাম, বিভিন্ন পূজাপাঠ, শ্মশান ক্রিয়া, হোমযজ্ঞ, তন্ত্রক্রিয়া করে পিশাচ তন্ত্রটা কেটে দিলাম, এবং এমনকি ওর ঘাটটা 60 ডিগ্রি ব্যাকা হয়েছিল। 60 ডিগ্রি? ইয়েস। দিনের বেলায় শুয়ে থাকে, রাতের বেলা যখন ও উঠে মাছ মাংস খায় 60 ডিগ্রি ব্যাকা, অনেকটা ব্যাকা, অনেকটা। এবং তার জন্য যা যা সিটি স্ক্যান, এমআরআই যা যা করার, এমনকি পেট স্ক্যানও করেছে বাচ্চাটা, যদি কোনো টিউমার থাকে বা সেটা যদি ম্যালিগেন্ট হয়, কিন্তু দেখা গেল কিচ্ছু নেই। মেয়েটাকে 11 দিন লাগলো জপ তপ করে ঠিক করতে। আজকে মেয়েটা সুস্থ, এবং মেয়েটা যথারীতি সর্বদিক থেকে, নাচ বলো, গান বলো, ছবি আঁকা বলো, সব দিক থেকে সুপার। তা এই যে জায়গাটায় মানুষের মনোপ্রবৃত্তি, নোংরা মনোপ্রবৃত্তি,
যে আজকে যখন কৌশিক তোমার সাথে হয়তো কেউ তোমার শিক্ষাগত যোগ্যতায়, তোমার অর্থনৈতিক কাঠামোয় তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারছে না, এমনকি ভাবছে তোমার নামে মিথ্যে করে মামলা দেবে, কিন্তু সেই মামলাটা দাঁড়াবে না। ভারতের সংবিধানে একটা কথা আছে, কোনো অপরাধী যদি তোমার ছাড়া পেয়ে যায় প্রমাণের অভাবে, অসুবিধা নেই, কিন্তু কোনো নিরাপরাধী যেন আমাদের জেল না খাটে। এটা ভারতের ন্যায় সংহিতার একটা নতুন পার্ট। সেহেতু তখন কি করবে, বিভিন্ন পিশাচ তন্ত্র ক্রিয়া করবে। তার ফলে তুমি দেখবো হঠাৎ হঠাৎ করে বাড়িতে হয়তো দেখা গেল মা তোমার সুস্থ, কাজে বেরোলে হঠাৎ শুনে মা অসুস্থ, হসপিটাল নিয়ে যেতে হলো, হসপিটালের সময় টেস্ট করে দেখা যাচ্ছে কিচ্ছু হচ্ছে না, কিন্তু অটোমেটিক বমি করে যাচ্ছে, অটোমেটিক তারপরে এমন যন্ত্রণা দেওয়া হচ্ছে সে ঘুমলে ছুঁচের ফোঁটা মতন ফুটতে থাকে। কেউ আস্তে আস্তে খাচ্ছে কিন্তু রোগা হতে 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 মারা যাচ্ছে। মানুষ এখন এই অঘোর তন্ত্র, কালাজাদু তন্ত্রের মাধ্যমে মেরে ফেলে। দেখবে মাঝে মাঝে কিছু জিনিস হয়, অজানা জ্বর, অজানা জ্বর, হ্যাঁ, কোনো মানুষ অজানা জ্বরে মারা গেল 72 ঘন্টা বা 24 ঘন্টা পড়তে। আজকের দিনে সায়েন্স অজানা বলে কিছু আছে, যেখানে ইসরো তোমার চন্দ্রযান পাঠাচ্ছে। আজকে কোন রোগটা ডায়াগনিস্ট হয় না, কিন্তু রোগ ডায়াগনিস্ট হবে কি করে? এই যে ব্ল্যাক ম্যাজিকের শিকারে এমন এমন ক্রিয়া করা হয় যেটা সায়েন্সের পরের সায়েন্স হচ্ছে অকাল সায়েন্স। তন্ত্রকে যার জন্য অকাল সায়েন্স বলা হয়, যার জন্যে এই তন্ত্রগুলো মানুষ উপরে আজকাল ক্রিয়া করে করে, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলে, আজকে মানুষকে শেষ করে দিচ্ছে। একটা কথা জিজ্ঞেস করবো, একদম, আমি যদি চাই আপনার উপর যদি ব্ল্যাক ম্যাজিক করতে, আপনার উপর হবে না, কারণ আপনার দেহ বন্ধন আছে। আর একটা সেকেন্ড হচ্ছে, আপনার যদি কর্ম খারাপ হয় আর দশা যদি ঠিক থাকে, এটা আপনাদের মতো লোকেরাই আমাকে বলেছে, যদি ঠিক থাকে আপনার ব্ল্যাক ম্যাজিকটা বা যে কোনো বান মারা হোক, যে কোনো ক্রিয়া আপনার লাগবে। এটা কি আমি ঠিক বলছি? দেখো, প্রথমত সর্বৈব কথাটা কিছুটা ঠিক, আমি একটু শেষ করে নিই প্রশ্নটা। না, আমি প্রশ্নটা একটু শেষ করে নিই। এবার ধরুন, আমরা জানি না তারা কি ধরনের পিশাচ করেছেন না করেছেন জানি না, নাম্বার দেওয়া আছে, তারা ফোন করবে দর্শকরা। এবার ধরুন আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করলো, সে ভালো হোক খারাপ হোক আমি সেটা যাবো না, সে যদি কোনো রকম প্রোটেকশন চায়, যে গুরুদেব আমার এরকম এরকম চাই, যাতে আমাকে কেউ আঘাত না করতে পারে, কোনো পিশাচ বা কোনো তন্ত্র, যে কোনো তন্ত্র, বান মারা যে কোনো তন্ত্র, সেটা কি সম্ভব আপনার দিয়ে? একদম। তোমাকে একটা ছোট্ট কথা বলি, আমরা দেখবে ছোটবেলায় ফুটবল খেলতাম, পড়ে গিয়ে হাত পা ভাঙতো, অনেকের ভেঙেছে। এখন ছেলেমেয়েরা যাক মাঠ কাঁদে, মোবাইলে আসক্তি। আজকে ধর একটা ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, দেখবে ইন্টারন্যাশনাল খেলার আগে প্রত্যেক খেলোয়াড় তার প্রোটেকশন নিয়ে নামে, অ্যাবডোমেন গার্ড, তোমার প্যাড, থাই, বিভিন্ন কিছু, বুক, হেলমেট। এবার তারপরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে। একদম। তাহলে কি হলো, সেটা মেজর কিছু হয় না। এই যে দেখলে আমাদের ইডেনে একটা টেস্ট ক্রিকেট হচ্ছিল, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, শুভমন গিল হঠাৎ করে চোট লেগে ভর্তি হন, কিন্তু সেটা মেজর নয়। তাই প্রোটেকশন তুমি যদি নিয়ে রাখো, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমসাময়িক বিপরীত প্রতিক্রিয়া আছে, তোমাকে আঘাত করতে পারবে, ফেলতে পারবে না। আর দশা অন্তর্দশার কথা বলছো, প্রথম কথা বলি, আমাদের দুটো জন্ম তারিখ হয়। হ্যাঁ, ইয়েস, যেটা আমাদের লিখিত, আর একটা না, লিখিত সত্যি না, ওটা ভূমিষ্ঠ টাইম। হ্যাঁ, কারণ যে জন্ম তারিখটা হয় সেটা হচ্ছে, ধরো বাবা মার সম্পর্কের ফলে একটা ভ্রূণ ফার্টিলাইজার হচ্ছে, হওয়ার পর 3 সপ্তাহের মধ্যে তার হার্ট আস্তে আস্তে সবকিছু বড় হচ্ছে। একদম। আমরা, আমার মা বা আমার ঠাকুমা যা যা খেত, সেই রসটা নাভি দিয়ে বাচ্চাটাও খাচ্ছে। নিশ্চয়ই। কারণ আমরা যাবতীয় যা খাবার খাই তার রসটাকে আমাদের শরীর নেয়, বাদ বাকিটা ছিবড়েটাকে বর্জ্য পদার্থ হিসাবে নিকাশ করে দেয়। তাহলে আমরা জন্মগ্রহণ করে গেলাম, ওটা আমাদের জন্ম তারিখ, কিন্তু কেউ জানে না। এইবার যেটা আমরা ধরুন বললাম আমার 15ই আগস্ট 2008 সাল জন্ম, এখন তো জন্মটা
হয়ে যাচ্ছে ডাক্তারদের উপর নির্ভর করে। হুম 9 মাস হয়ে যাচ্ছে, ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তারবাবু সামনে আমাদের জন্মাষ্টমী রয়েছে, আমার সন্তানটাকে আপনি জন্মাষ্টমীর দিন ওটি করুন, বা হয় 15 না? আগস্ট। হ্যাঁ, হচ্ছে তো। ডাক্তার বলছে 9 মাস হয়ে গেছে, আমি সামনের মাসে থাকবো না, তাহলে আপনি অ্যাডমিট হয়ে ওটিটা করে বাচ্চাটাকে নিয়ে নেন। এটা কি বলছেন? মানে হচ্ছে, মানে এটা বাস্তব সত্য। আগে বা পরে ডেলিভারি? হ্যাঁ, হচ্ছে। এটা তো মায়ের উপর কষ্ট হচ্ছে। পয়সার জন্য সবকিছুই হচ্ছে, এখন তো তাই হচ্ছে। তুমি দেখবে এখন ট্রেন হয়ে গেছে, জন্মাষ্টমীর দিন সন্তান জন্মগ্রহণ করাবে, 1 জানুয়ারি দিন সন্তান জন্মগ্রহণ করাবে। তোমার মনে আছে কিনা জানি না, যখন ইন্ডিয়ার স্বাধীনতা 70 বছর, তখন একটা নার্সিংহোম একই দিনে 70টার বাচ্চা সিজার করিয়েছিল, সেটা পেপারে উঠেছিল। ইয়েস, আমার কাছে পেপার কাটিংটা আছে। এখন সেই সিস্টেম, সেই টেন্ট এসে গেছে। এইবার কি হচ্ছে, কৃষ্ণের জন্মাষ্টমীর দিন জন্মালে সবাই কৃষ্ণ হবে, কংস কি কেউ হবে না? তাহলে আমরা যেটা জন্মাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা নিজেদের ম্যানিপুলেট তৈরি দশা অন্তর্দশা। এবার দশা অন্তর্দশা তখনই কাজ করবে যদি সঠিক রোগের সঠিক ডায়াগনোস্ট হয়। একটা ডাক্তারের কাছে সবাই পেটে ব্যথা নিয়ে গেছে, সবারই লুজ মোশন হচ্ছে, সবারই ডায়রিয়া বমি হচ্ছে, কিন্তু সেই ডাক্তারটা গ্যাস্ট্রোলজিস্ট, যে পেটটা বুঝবে, গাইনোকোলজিস্ট সে পেটটা বুঝবে না। গাইনোকোলজিস্ট গাইনোর ব্যাপারটা এক্সপার্ট। একদম। এইবার গ্যাস্ট্রোলজির কাছে 10টা লোক আছে, সবার পেটে ব্যথা ধরনের এক নয়। কারোর ফুড পয়জন থেকে হচ্ছে, কারোর প্যাঙ্কাটিসের প্রবলেম থেকে হচ্ছে, কারোর ফ্যাটি লিভার থেকে হচ্ছে, কারোর স্টমাক ইনফেকশন থেকে হচ্ছে। মেয়েদের বেশি সিস্ট হয়ে অনেক সময়। হ্যাঁ, সেটা আমার গাইনোর ব্যাপার, গাইনোর ব্যাপার, সেটা গ্যাস্ট্রোর নয় না তো। তাহলে সব পেটে ব্যথা মানে গাইনো বা গ্যাস্ট্রো কে বলেছে? পেটের ব্যথার ডিফারেন্স ওই। এবং দেখবে আমরা যেটা করি, তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার বাবা মেডিকেল প্র্যাকটিশিয়ান ছিলেন বলে বলছি, যে আমাদের কেউ হঠাৎ অসুস্থ, বলতে জ্বর হলো, আমরা কি করি, ন্যাচারালি ডক্টর বলে ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দেবেন। এটা একদম লিখিত, সবাই জানে, এটা পেটেন্ট, এটা বলবেই তারা, বলবেই প্যারাসিটামল ইজ এ কম্পোজিশন, তুমি যে কোম্পানি নিতে পারো। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, যদি লিভার এর প্রবলেম থেকে জ্বর আসে, যদি জন্ডিস থেকে জ্বর আসে, সেই প্যারাসিটামল কিন্তু বিষ, দেওয়া হয় না। যার জন্য দেখবে যে কোনো প্যারাসিটামলের, বাচ্চাদের সিরাপ বলো আর এ বলো, তাতে লেখা থাকে এফেক্টেড ফর লিভার। এটা জেনে রাখো, সব জ্বর মানেই প্যারাসিটামল চলবে তা নয়। লিভার বা জন্ডিস থেকে জ্বর হলে প্যারাসিটামল দিলে লিভার ফেলিওর হয়ে যাবে, সেখানে অন্য মেডিসিন বা অন্য ওষুধ দেওয়া হয়। তাহলে এবার তুমি বলছো সব রোগের এক ওষুধ তো হয় না বাবা। না স্যার, আপনি যেটা বললেন, আমি ছোট্ট করে একটা জিনিসটা, আপনি হ্যাঁ বা নাতে আপনি রাখতে পারেন। আপনার মনে হয় না যে এখন এই যে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আসার আগে যে আয়ুর্বেদিক ছিল, এত বড় একটা বেদ, সেটা বেশি ভালো ছিল? দেখো, মুনি ঋষিরা যা তৈরি করে গেছেন সেটাই কিন্তু ফর্মালিন হচ্ছে। তোমাকে একটা কথা বলি, মশাবাহিত রোগ থেকে কি তৈরি হয়? কুইনাইন ওষুধ। হ্যাঁ, কুইনাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজও ম্যালেরিয়া হয়, তো কুইনাইন ওষুধ তো কুইনাইন গাছ থেকে। এবং বেদব্যাস উপনিষদে অর্থশাস্ত্রে পুরো ডাক্তারির ফর্মুলা লিখে দিয়ে গেছেন। তোমাকে একটা ছোট্ট কথা বলি, জেনে রাখো। আমাদের ম্যাক্সিমাম লিভারের জন্য আমরা লিভার টনিক খাই, যে পেট ভালো তার সব ভালো। লিভারের জন্য লিভার টনিক খাই, প্রত্যেক লিভার টনিকে দেখবে লেখা থাকে আয়ুর্বেদিক মেথড, গ্যারান্টি দিয়ে বলছি। 1 নম্বর। 2 নম্বর, আমাদের এখন একটা বড় সমস্যা হয়ে গেছে, ফাস্টফুড খেতে খেতে কোষ্ঠকাঠিন্য। তাকে ক্লিয়ার করার জন্য যে কোনো আয়ুর্বেদিক বলো, হোমিওপ্যাথি বলে, অ্যালোপ্যাথি বলে ত্রিফলা খেতে। ত্রিফলা কি? আমলকি, হর্তকি, বয়রা। আগেকার দিনে সাধুরা খেতেন, মুনি ঋষিরা খেতেন, তাই দীর্ঘদিন ধরে ভালো থাকতেন। ডক্টর বিসি রায় কুইনাইন বেল বলে একটি মেডিসিন আবিষ্কার করেছিলেন, সেটা কোথার থেকে? বেল। তাই আমাদের খনার বচনও বলা আছে, খালি পেটে বেল, ভরা পেটে তেল তাল।
তাই খালি পেটে বেল খেলে তার পেটের যাবতীয় সমস্যা চলে যাবে। তাহলে সবই তো আয়ুর্বেদিক মেথড, সবই গাছড়ার ওষুধ। তার সাথে কনজেভিটি করে ওষুধটাকে লং লাস্টিং করার জন্য দেওয়া হয় কিছু কেমিক্যাল, যেমন বাসক পাতা এখন পাওয়া যায় না, কিন্তু ওকে বাসক সিরাপ, বায়োটকাপ সিরাপ পাওয়া যায়। বাসক পাতা খেলে কাশি সারতে বাধ্য। আমি ছোট ছোট জিনিসগুলো বলছি, ছোট ছোট জিনিসগুলো বলছি। আরো বড় বড় অর্থশাস্ত্রে টোটাল চিকিৎসা সম্পর্কে লেখা আছে। তাই একটা ছোট্ট তোমাদের কথা বলে দিই, যেটা দর্শকবৃন্দরা জানে না। এই যে আমাদের দুর্গাপূজার পর যে অমাবস্যাটা আসে, তার ত্রয়োদশীর দিন সবাই ধানতেরাস পালন করে, তাই তো? সোনা কিনলো, কেউ রূপো কিনলো। কিন্তু তুমি জেনে রাখো, ওটা লক্ষ্মীর দিন নয়, ওটা আয়ুর্বেদিক শাস্ত্রের জনক ধন্যান্তরীর জন্মতিথি। সেটাকে মডিফাইড করে ধানতেরাস, যার জন্য শিবের আর এক নাম কিন্তু বৈদ্যনাথ। তিনি বৈদ্যদের নাথ, যার জন্য তিব্বতীয় লামারা এই স্বাস্থ্য সম্পর্কে এত জানে, যার জন্য ওটাকে নিষিদ্ধ দেশ বলা হয়। যার জন্যে ওরা কিন্তু কোনো ডাক্তারের কাছে যায় না, সমস্ত বেদকে মেনে তারা চর্চা করে। তুমি দেখবে ফরেনাররা আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রের প্রতি প্রচুর নলেজ, আমাদের দেশের শাস্ত্রের প্রতি, এবং তারা নিজের ধর্ম ত্যাগ করে আমাদের শিব ধর্ম, কৃষ্ণ ধর্ম গ্রহণ করছে। আজকে বেনারসে তুমি যাবে, যতগুলো নাম ইন্ডিয়ান পাবে তার থেকে বেশি ফরেনার পাবে। ইসকনে তো ভর্তি ফরেনার। হ্যাঁ, ওই তো বলছি। তারপরে ভাগবত গীতায় এমন দর্শনের কথা বলা আছে, যে দর্শন পড়ে ওয়েস্টার্ন কান্ট্রির লাভ, লস, লোভ, ক্রোধ, ক্রোধ, লালসা সব ছেড়ে দিয়ে চলে আসছে। আগে ওয়েস্টার্ন কান্ট্রিতে কথায় কথায় ডিভোর্স হতো, এখন ওয়েস্টার্ন কান্ট্রি ডিভোর্সের সংখ্যা পরিমাণ কমে গেছে, এখন ইন্ডিয়াতে ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে। কারণ আমরা যা যা বর্জন করে দিয়েছি সেগুলো আমরা ওয়েস্টার্ন থেকে নিচ্ছি, আর আমাদের ভালো জিনিস ওয়েস্টার্নকে দান করছি। একটা ছোট্ট কথা বলো তো, তুমি আজকে প্রত্যেক বাড়িতে দেখবে একটা অর্থনৈতিক সংকট দেখা দেয় মাসের শেষে, মাসের মিডিলে। হয়তো দেখা গেল স্বামী স্ত্রী বোধ দুজনে কর্পোরেট সেক্টরে আছেন, ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছেন, কিন্তু সন্তানটাকে মানুষ করতে পারছেন না। কেন? তার কারণ হচ্ছে আমাদের সন্ধেবেলায় মা ঠাকুররা আগে তুলসী তলায় প্রদীপ আর শঙ্খ জ্বালাতো। ওই সময় কেউ যদি অতিথি আসতো, বলা হয় সন্ধ্যের সময় কোনো কিছু খেতে নেই, আর কাউকে অর্থ দান করা হতো না। এখন দেখবে সব থেকে বেশি ওই গধূলির সন্ধ্যেবেলা মলে ভিড় বেশি, পয়সা খরচ করছি, বিভিন্ন ফ্যাশনেবল জিনিস কিনছি, সন্ধে আরতি নিজের মতন করে দিচ্ছি। কখনো 10টায় ঢুকে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, কখনো 8টায় ঢুকে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে। তাহলে যখন আমাদের দেখানোর কোনো সিস্টেম, টাইম টেবিল নেই, এই টাইম টেবিল যতক্ষণ না থাকবে, ঐশ্বরিক যেমন টাইম টেবিল থাকে, তেমন বায়োলজিক্যালি দেখবে একটা টাইম টেবিল থাকে। তুমি দুপুরবেলা লাঞ্চটা যদি 4টের দিকে খাও, তোমার বদহজম হবে। তাহলে তুমি তোমার দিক থেকে ভাবো, ঈশ্বরের দিকটা পরে ভাবো। তা ব্যাপারটা হচ্ছে, তাহলে যখন ওই টাইমে খরচ করছি, তাহলে শাস্ত্র অনুযায়ী তোমার খরচ তো জলের মতো বেরোবে। যার জন্য যে যত বড় পয়সা ইনকাম করে, তার সন্তানের প্রতি ইফেক্টটা দেখবে মোটা মোটা চশমা। এখন 8 বছরের ছেলের একটা হরলিক্সের পেছন শিশির যদি বসানো হয়, একদম মজা করে বলতাম হরলিক্সের কাজ, একদম, তাহলে তার 28 বছর বয়সে গিয়ে কি হবে চোখটা, একবার ভেবে দেখেছো? এই হচ্ছে বর্তমানে আমরা বেদ উপনিষদকে ভুলে যাচ্ছে, আর কখন মনে করছে ওই মরার সময় গিয়ে হরিনাম। মরার সময় হরিনাম করে কোনো লাভ নেই। স্যার, একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে আপনি খরচার কথা বললেন, এরকমও তো হতে পারে কোনো ফ্যামিলি খুব ভালো ছিল এবং আপনার দেখা, আমি এক্সাম্পলও আপনি যদি দিতে পারেন তো খুবই ভালো হবে, যে একটা সময় খুব প্রসপার লাইফ, তার বিজনেসটা খুব সুন্দর, কোনো না কোনো কারণে তার বাড়ি বা বাস্তু যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট বর্তমানে, সেটার কারণে আজকে তারা নিঃস্ব হয়ে যেতে চলেছিল এবং আপনার কাছে এসে তো তারা খুবই লাভবান হয়েছে। সেরকম যদি একটা এক্সাম্পল দিয়ে কিছু কথা। দেখো, প্রথম কথা বলি, এটা বলতে গেলে যাদবপুরে এক ব্যক্তি, তাদের পৈতৃক একটা ব্যবসা আছে, জাহাজের পপুলার তৈরি হতো, 700 থেকে 800 ব্যক্তি কাজ করত। এইবার
বাবার ব্যবসা, বংশ পরম্পরা। এবার কি হলো, 2 ভাই 2 বোন, 4 জনই ব্যবসাটায় ভাগ বসালো। বসিয়ে ব্যবসাটা পাট পাট ছোট হয়ে গেল। 4 ভাই বোন, ভালো কথা। তার মধ্যে এক দাদা খুব উঠছে, খুব টেন্ডার পাচ্ছে, বিভিন্ন বাইরেও মাল সাপ্লাই করছে, মালের কোয়ালিটি বেটার। কিন্তু আর এক ভাই যত চেষ্টা করছে, মাল ঠিক মতন হচ্ছে না। আর মাল যদি ঠিক মতন হয়, মেশিন আজ নয় কাল, কাল নয় পরশু খারাপ হতেই থাকছে, হতেই থাকছে। তা উনি প্রথমে ভাবলেন গ্রহচক্রের দোষ। উনি কোন এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। উনি ওনার মতন পাথর সাজেস্ট করেছেন, করেও কাজ হচ্ছে না। 21 দিন টাইম দিয়েছে, 21 মাস হয়ে গেছে, আরো ব্যবসাটা তলানিতে। এমনকি এরকম অবস্থা, ব্যাংক থেকে সিসি লোন নিয়েছে, পেমেন্ট করতে পারছে না, সিভিল ডিফল্ট হচ্ছে। এবার যে লেবার, তারা তো ভাই তোমার কোনো কথা শুনবে না, তোমার কাজ আছে কি না আছে, হাত ধোবে পয়সা নেবে, মাস যাবে পয়সা দিতে। এবার মাস গেলে তাদের একটা নির্দিষ্ট টাইমে স্যালারিও পে করতে হবে, তারপরে পিএফ আছে, ইএসআই আছে, গ্র্যাচুইটি আছে। ব্যাস, কিছুই হচ্ছে না। 21 দিনের জায়গায় 21 মাস। আমার কাছে ভদ্রলোক এলেন, আসার পর সব খুলে আমাকে বললেন। আমি ওনাকে বললাম যে আপনার কারখানাটা আমি দেখতে যাব। ব্যাস, যে টাইম বললাম সেই নির্দিষ্ট টাইমে উনি আমাকে গাড়ি পাঠিয়ে দিলেন। ওনার কারখানায় ঢুকলাম। ঢুকেই প্রথমে বুঝতে পারলাম একটা নেগেটিভ এফেক্ট কারখানায় কাজ করছে। তার পেছনে কারণ হচ্ছে ওনার কারখানার যেখানে স্টাফদের বাথরুম পায়খানা, সেটা উত্তর পূর্ব কোণে। নাম্বার 1। নাম্বার 2, ওনার স্টাফদের জন্য যে রান্না হয় প্রত্যেক দিন, স্টাফরা একটা ক্যান্টিন টাইপের করেছে, সব তো এখানকার স্টাফরা, বিভিন্ন বাইরের থেকেও স্টাফ আছে, তারা যেখানে রান্না করে সেই রান্নাটা দক্ষিণ পূর্ব কোণে। এইবার এফেক্টটা হচ্ছে, আমরা রান্নাঘরকে কি বলি, পাওয়ার হাউস। আমরা যাই শক্তি অর্জন করি সব কিন্তু রান্নাঘরের খাবার থেকে হয়। দ্বিতীয় জিনিস শুনলে অবাক হবে, আমি দেখলাম যে ওনার নিজের মায়ের পেটে দাদা এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন কিছু তন্ত্রক্রিয়া করে জমিতে পুঁতে রেখে দিয়েছেন যে উনি হাজার চেষ্টা করবেন, ভালো অর্ডার পেলেও অর্ডার কমপ্লিট টাইম মতো দিতে পারবেন না, কারণ ওনার মেশিন বারবার ব্রেকডাউন হবে। এত পাওয়ারফুল তন্ত্র আছে? একদম পিশাচ তন্ত্র, অঘরতন্ত্র। শোনো, আমি তোমাকে একটা কৌশল ছোট্ট করে কথা বলি। সাপ যদি কামড়ায়, বিষ কি আউন্স আউন্স ঢালে না, একটুই যথেষ্ট। কিন্তু সেই বিষকে অ্যান্টি ভেরাম নিতে তোমাকে 20টা 30টা পর্যন্ত বোতল চলে যেতে পারে। আজকে একটা ছোট্ট মশা মানুষের জীবন কেটে নেন তো, ডেঙ্গু, রক্তে প্লেটলেট। তাহলে খারাপটা ভালো হতে তো সময় লাগে না? সময় লাগে না। খারাপ হতে কতক্ষণ লাগে? বিষ তো কেউ আউন্স আউন্স খায় না, এক ছোবল মারবে ব্যাস। শুধু ছোবলে কেন, যে কোনো বিষ। মানুষ অনেক সময় নিজেকে আত্মহত্যা করার জন্য বিষ খায়, তা তো একটুখানি যথেষ্ট। সেটাকে ওয়াশ করতে গেলে কত পরিশ্রম করতে হয় ডাক্তার। তাহলে এইবার যে প্রসঙ্গটা আসছিল, এত খারাপ তন্ত্র করে রেখে দিয়েছে। আমি প্রথমে বললাম আপনি বাড়ির উত্তর পূর্ব কোণে, মানে কারখানার, ওটা পুরো ভেঙে ডিস্ট্রয় করে দেন, পুরো ডিস্ট্রয় করে দেন। এবং ওই জায়গা থেকে যেটা জমি, যেটা মঙ্গলের, 6 ইঞ্চি গর্ত খুঁড়ে আপনি তামার পাত দিয়ে ওই জমিটার পাটটাই বাদ দিয়ে দেন। উনি আমার কথা শুনে তাই করলেন। বাথরুম পায়খানটা চেঞ্জ করালাম, রান্নাঘরটা দক্ষিণ পূর্বে আছে, ওই যে জমিটা যেখানটা পাত দিয়ে করালাম, ওখানে আমি একটি শিবের মন্দির আর তারামায়ের মন্দির প্রতিষ্ঠা করতে বললাম, তাও করলেন। তারপর ওনার 3টে অমাবস্যায় ব্ল্যাক ম্যাজিক খণ্ডন করিয়ে প্রতিকার করে দিলাম। আজকে দাঁড়িয়ে উনি এতটাই এস্টাবলিশমেন্ট, ওনার মেয়ে এই মুহূর্তে ইংল্যান্ডের
একটা নামী কলেজে MBA পড়ছে, এবং উইদাউট ব্যাংক গ্যারান্টার বা ব্যাংক লোন ছাড়া। খারাপ তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক মানুষের কোন জায়গায় নামাতে পারে। তুমি বললে না আমার গুড সাইন, দাওয়ার দোয়া, ভাগ্য তখনই তোমার সাথে সাথ দেবে যদি তোমার স্টার এবং তোমাকে যেতে কেউ ক্ষতি না করে। আজকে ছোট্ট করে একটা কথা বলি, ইন্ডিয়ান ওমেন ক্রিকেট বিশ্বকাপ আনলো, তার আগে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট সম্পর্কে কজন জানতো? আমাদের বাঙালির মেয়ে রিচা ঘোষ, তার নাম তুমি শুনেছিলে? আমি একটু খোঁজ রাখি, কিন্তু অনেক মানুষ, তুমি 95% ন্যাশনাল যারা রাখে তারা রাখে, হ্যাঁ। তোমার কথা আমার কথা এক্সেপশনাল বাদ দাও, হ্যাঁ, জনগণের কথা বলো। 80% জনগণ জানে না, বাংলার মেয়ে জানেই না, তাহলে বাংলার কোন ডিস্ট্রিক্টে সেটাও জানে না। আবার ইন্ডিয়ার দেখো আর একটা ঘটনা ঘটলো, ডিস্ট্রিক্ট ক্রিকেট হলো, তাতেও ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হলো। এইবার আমাদের দেশ কিসের দেশ? ভারতবর্ষ, মাতৃভূমির দেশ। আবার তার অপোজিটে আমাদের ইন্ডিয়ান ছেলেদের টিম, তারা কিন্তু ফেলিওর হচ্ছে। ইন্ডিয়ান এ যে টিমটা ছিল সেটাও হেরেছে, এবং সাউথ আফ্রিকা তো হেরে গেছে। হ্যাঁ, এখনো ম্যাচ চলছে একটা। ওটা কি হবে জানা, হার তো হার, ইডেনে তো হেরেই গেল। হ্যাঁ, এমনকি গুয়াহাটিতেও হেরে গেল। হ্যাঁ, গুয়াহাটিতে। তাহলে দুটো পর পর হারলো। গুয়াহাটি কার জায়গা? উত্তর পূর্ব প্রান্ত, মা কামাখ্যার জায়গা। আজকে তুমি জেনে রাখবে, আমরা বলি ধর জ্যোতিষ মিথ্যে, তন্ত্র মিথ্যে, সব বুঝলো কি, ইস্ট যখন প্রত্যেক বাড়ি চন্দ্রযান 1 হোক, 2 হোক, 3 হোক, বা কোনো স্যাটেলাইট ছাড়ে, ওনারা প্রথমে তিরুপতি বালাজির মন্দির অন্ধ্রপ্রদেশে ওনাদের মতন সায়েন্স টেস্ট গিয়ে পূজা পাঠ দিয়ে তারপরে কিন্তু মিশনটাকে সাকসেস করে। ঈশ্বর আছে, ভালোতেও আছে, খারাপেও আছে। আমাদের কর্মফল যদি আমরা লোকে খারাপ চাই, আমার কোনোদিন ভালো হবে না। আবার ভালো চাইছি, কিন্তু আমাকে লোকে বিভিন্ন ভাবে আটকে রেখে দিয়েছে, তুমি কোনোভাবে বেরোতে পারবে না। আর যতক্ষণ না তুমি এই ব্ল্যাক ম্যাজিক থেকে না বেরোতে পারবে, তোমার অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, সাংসারিক, হেলথ সবকিছু দেখবে, এক একজন লোক অনেক ডিজিজ নিয়ে ভুগছে, দিনের পর দিন ওষুধ খাচ্ছে, কিন্তু সারছে না। সামান্য তো গ্যাসের প্রবলেম, সেটাই সারছে না, বহু ওষুধ খাচ্ছে, তারপরে দেখা গেল পরবর্তীকালে 10 বছর 15 বছর পর ওটা স্টমাক ক্যান্সার হয়ে যাচ্ছে। যে কোনো রোগ তুমি যদি রেখে দাও। তাই আজকে মানুষের ভালো করার থেকে ক্ষতির পরিমাণ বেশি। কারণ রামকৃষ্ণ 64 যোগিনী সাধক ছিলেন একদম, এবং রামকৃষ্ণের গুরুদেব কে ছিলেন? তোতাপুরী। রামকৃষ্ণ তো স্বয়ং ব্রহ্মার মানুষ পুত্র। হ্যাঁ, ইয়েস, বামদেবতাই ব্রহ্মার মানুষ পুত্র। যখন যোগীরা জন্মায়, একসাথে জন্মায়, এবং উনি জানতেন গুরুমুখী ছাড়া কোনো বিদ্যা নেই। আজকে যেসব তান্ত্রিকরা, তাদের প্রকৃত গুরু নেই, সব কামাখ্যা সাধক। কামাখ্যায় সাধনা করলেই হবে? সাধনার ভজন জানতে হবে। আগে তোমাকে মা কালীকে সাধনা করতে গেলে আগে যোগিনীকে সাধনা করতে হবে। উড়িষ্যার হীরাপুরে যোগিনীর মন্দির রয়েছে, মধ্যপ্রদেশে 64 যোগিনীর মন্দির রয়েছে। আজকে ধরো কৌশিক তোমার বাড়িতে উঠবো, তো তোমার বেডরুমে যাওয়ার আগে তো তোমাকে ডাইনিং রুমে বসতে হবে, তার আগে দরজাটা খুলতে হবে। ঠিক তেমনই শিবের সাধক হতে গেলে আগে নন্দীবিরিকে সন্তুষ্ট করতে হবে, তারপরে শিবের কাছে যেতে হবে। দ্বাররক্ষীকে সন্তুষ্ট না করতে পারলে তুমি তার কাছে পৌঁছাবে কি করে? আর মা তো খেলে তার যোগিনীদের দিয়ে, যেমন শিব খেলে তোমার আমাদের তার বিভিন্ন ভৌতিক পিশাচ যারা থাকেন তাদের দিয়ে। ঈশ্বর আঙুলি হরণ করে বা আঙুল দেখায়, আর বাদ বাকিগুলো ক্রিয়া করে তোমাকে সাকসেস দেয়। তাই মা তারার সাধক। মা তারার কিন্তু 8খানা রূপ, অষ্টরূপ। তার মধ্যে কোন রূপ বাড়িতে রাখা যায়? রাজরাজেশ্বরী রূপ আর নীল সরস্বতী রূপ। তুমি জেনে রাখো কৌশিক, একটা ছোট্ট কথা বলি, যে তারামার সাধনা আমরা করি, আমরা সরস্বতীর কটা পুজো জানি বলো তো? একটা হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষ, ওটাকে বলা হয় বাগদেবী সরস্বতী। আর নীল সরস্বতী পুজো করতেন স্বয়ং দশানন।
যার জন্য তিনি রাক্ষস কুলের ত্রিকালদর্শী ব্রাহ্মণ। তিনি কিন্তু নিজের শিবের স্তব লিখতে পেরেছিলেন, কারণ নীল সরস্বতী প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি, বিবেকের প্রতীক, আর বাক সরস্বতী কণ্ঠের প্রতীক। যারা ধরো অ্যাঙ্কারিং করে, যেমন তুমি, যারা কণ্ঠ বেঁচে খায়, ভালো অভিনেতা, ভালো গায়ক বা গায়িকা, বাচক শিল্প যারা, হ্যাঁ, না তার মধ্যে আবার কিছু বাচন ভঙ্গিতেও যেমন প্রফেশন আছে, লইয়া, ভালো বক্তা না হলে শুধু ডাফটিং লিখলাম, বেল চাই বেল চাই বললে তো হবে না। বেলটা কি কারণে চাই? ঠিক, এ তো গাছের বেল না যে পারলাম আর নিয়ে নিলাম। দেখবে খুব দামি দামি, দেখবে হাইকোর্টে প্রচুর লয়ার আছে, আমি কারোর নাম করছি না, কিছু লয়ার দেখবে ভীষণ নাম ফাটে। আইনটা তো সবাই একই পড়ে, এলএলবি পড়তে গেলে আইনের পাঠটা তো, বইটা তো একই, এমবিবিএস পড়তে গেলে অ্যানাটমি, প্র্যাকটিক্যাল সবই তো একই। তাহলে কিছু ডাক্তারদের নাম খুব ফাটে, কিছু ডাক্তারদের পেশেন্ট হয় না কেন? কে কেমন ভাবে বুঝে, কেমন ভাবে রিপ্লাই দিচ্ছে, কার প্র্যাকটিসটা কত ভালো। প্র্যাকটিস বলতে মানে যেমন জাজ প্র্যাকটিস কই বলে না, না, প্র্যাকটিসের থেকে বড় কথা হচ্ছে প্রিভিয়াস অভিজ্ঞতা দিয়ে সে কতটা জাস্টিফিকেশন করতে পারছে। তো এটাই তো প্র্যাকটিসের মধ্যে থেকে। প্র্যাকটিস তখনই বাড়বে যখন তোমার জাজমেন্ট ঠিকই হবে, ম্যানিপুলেট বিস্ট। আজকে কৌশিক ভালো একটা কে পডকাস্ট করছে, ওর নামটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, কি না ভালো অতিথিদের নিয়ে আসছে, অনেক ভালো ভালো তথ্য পাওয়া যাচ্ছে। এবার কৌশিক এমন একটা কাজ করলো, যে এমন একটা লোককে নিয়ে এলো যার তথ্যগুলোর সাথে বাস্তবে বেদ পুরাণে কোথাও মিল নেই, তার লোকে কনফিউজ হবে কি হবে না? মানুষকে আর বোকা বানানোর সময় নেই, এখন মানুষ আর বোকা হয় না। আজকে এমন একজন গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর আছেন যার ভিজিট 1000, আমি ব্যক্তিগতভাবে চিনি, তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব টাফ, আমি নাম বলছি না। এবং তিনি পিজি হসপিটালের আগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট গ্যাস্ট্রো ছিলেন, এবং অনেকেই বুঝে নেন। তা আমি অনেকে 6 থেকে 7 বার দেখিয়েছি আমার সামান্য সমস্যা হলে। উনি প্রথমে দেখবেন, দেখার পর পেটে হাত তার দিয়ে আপনি দিয়ে শুরু করবেন, তুইতে শেষ করবেন। কোনোদিন শুনেছ কোনো ডাক্তারের মুখে প্রেসক্রিপশন লেখা আছে নো মেডিসিন? নো মেডিসিন, নো মেডিসিন। তোমার কোনো রোগ হয়নি, মনের রোগ। এবং আজ পর্যন্ত আমি যতজনকে পাঠিয়েছি তারা অনেকে ভগবান ছাড়া দ্বিতীয়ত কেউ বলে না। যেসব ভক্তবিন্দুরা বা দর্শকবিন্দুরা শুনছে তারা বুঝতে পেরেছে কার নাম বলছি, যারা একটু এই লাইনে আছে। এনার মতন ডাক্তার খুব কম আছে যে পেটে হাত দিয়ে ইউএসজি রিপোর্ট জানা বলবে, তার থেকে উনি বলে দেবেন বেটার। তাহলে এইবার বলো, এরকম গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট অনেকেই রয়েছে, আবার এমন একজন ডাক্তার রয়েছে যে সকাল বিকেলে গালাগালি খায় জনগণের। কারণ হচ্ছে তৃতীয় দৃষ্টি বলি না, দূরদৃষ্টি। এই দূরদৃষ্টিটাই কিন্তু তোমার সাধনা ভাজনার মেন। আজকে একটা ক্লায়েন্ট এলো, ধরো কৌশিক তুমিই এলে, দাদা সময়টা খুব খারাপ যাচ্ছে, কি করি বলুন। তা তুমি ডেট অফ বার্থ, টাইম প্লেস দিলে, আমি দেখলাম, আবার বলছো ওটা ডেট অফ বার্থ টাইম প্লেস না, ওটা ভূমিষ্ঠপাত। তুমি যখন ভূমি হলে, জন্মালে, তখন তোমার হরোস্কোপ ওয়াইজ। এইবার তুমি ধরো ছোটবেলায় যে জামাটা পরতে, বড় হয়ে সেই জামাটা পরতে পারবে? স্বাভাবিক না। তাহলে তুমি কি বলবে? জামা ছোট হয়েছে। জামা ছোট হয়েছে সম্পূর্ণ যেমন ভুল, জামাটা ঠিকই আছে, তুমি বড় হয়েছে। ঠিক তেমনটি দেখলাম সব ভালো, তুমি একটা জন্মকালীন কালসর্পযোগ দিয়ে জন্মিয়েছ, যেটা আমাদের গুরুদেব, যাকে ক্রিকেটে ভগবান বলা হয়, সচিন টেন্ডুলকরেরও আছে। ওনার কালসর্পযোগ আছে? একদম দায়িত্ব নিয়ে বলছি। আজকে মাস্টার ব্লাস্টার বলা হয়, তা কালসর্পযোগ মানেই ক্ষতিকারক তা তো না। তাহলে না, সিবি রাধারমন, হ্যাঁ, ওনার মাঙ্গলিক যোগ ছিলেন, কিন্তু কত বড় বৈজ্ঞানিক, বিশাল বড়।
উনি নোবেল পেতে পেতে মানে একটু আটকে দিয়েছেন ব্রিটিশরা। সেটা তো বরাবর চক্রান্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু উনি দেশের নোবেল সাথে। পাওয়ার মতো যোগ্যতা হ্যাঁ। সে মানে আমরা বিচার করাই কিছু কেউ না, আমরা নগণ্য থেকে নগণ্য, মানে ওনার নোকের ধুলোও হব না। মানে ওনার হাতের লেখাও খুব সুন্দর, যদি ইন্টারনেটে কেউ যদি হ্যাঁ, সার্চ করে হুম, বোর্ডের মধ্যে হাতের লেখা মুক্ত, মুক্ত, মনে মুক্ত মানে ঝরে মনে হয় পড়ছে। পেন্সিল মানে তাহলে আমি জন্মানোর সময় একটা হরোস্কোপ নিয়ে জন্মাচ্ছি মানে আমার লাইফটা সব শেষ, তা তো নয়। ছোট্ট একটা কথা বলি, যদি হরোস্কোপে তাই হয়, তুমি যখন জন্মালে তোমাকে কোনো চাইল্ড স্পেশালিস্ট ডক্টর দেখে বলে না বেবি সুস্থ, মা সুস্থ। আমরা কি বলি কারোর, কিরে কি হলো, না ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, যে কোনো একটা কিছু হয়েছে। মা এবং সন্তান কেমন আছে, আমরা মার সন্তানের আগে সুস্থতা কামনা করি। এইবার তুমি বড় হচ্ছ, প্রকৃতির সাথে মিশছো, মিশতে 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 দেখবে বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন লোকের বিভিন্ন রোগ ধরা পড়ে। কারোর অ্যালার্জি ধরা পড়ে, কারোর লিভারে প্রবলেম ধরা পড়ে, কারোর হার্টের প্রবলেম ধরা পড়ে, সুগার ধরা পড়ে, প্রেসার ধরা পড়ে। অনেকে বলে দাদা আমার তো মা বাবার জেনারেশনে সুগার ছিল না, হলো কি করে? চোখের প্রবলেম ধরা, বিভিন্ন। তাহলে আমি সুস্থ হয়ে জন্মাচ্ছি, তাহলে আমার এই প্রবলেমগুলো হচ্ছে কেন? আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন তো আমি বেশ ভালো ছিলাম। মাতৃগর্ভে থেকে আসার পর প্রথম 6 মাস মায়ের দুগ্ধ খেয়েছি, খুব বেশি হলে আমার একটু হয়তো মায়ের অ্যাসিডিটি হলে আমার অ্যাসিডিটি হয়েছে, এর বাইরে তো বড় ধরনের কোনো রোগ হয়নি। জ্বর সর্দি কাশি সিজনাল তো হবে, ওটাকে তোমাকে তৈরি করবে। ঘটনা হচ্ছে একটা হরোস্কোপ নিয়ে জন্মালেই তুমি সব শেষ, সম্পূর্ণ ভুল। হরোস্কোপটার ওয়াইজ তোমার বর্তমান হোরারি বিচার করতে হবে, তারপরে তোমার রেমেডি। দেখা গেল বর্তমান তুমি যে সময় এলে সেই সময় হয়তো ধরে নাও তোমার লগ্ন মেষ, যুক্তির খাতে, তার অষ্টমে হোরারিতে মাঙ্গলিক মঙ্গল বসে রয়েছে। অষ্টম ঘর কিসের ঘর? মারক। তোমার এই 45 দিনের মধ্যে যে কোনো পথ দুর্ঘটনা, রাস্তায় বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন তুমি হবেই হবে। অষ্টমে মঙ্গল, ওই 45 দিন তো তোমাকে সেফগার্ড দিতে হবে। তারপরে তুমি তো 60 বছর বয়সে গিয়ে কি কামাবে, তার থেকে 45 দিন না তুমি বেঁচে থাকলে কামাবে কি করে? আজকে তুমি দেখতে পাচ্ছ না 2025 মঙ্গলের বছর কত দুর্ঘটনা ঘটলো। গুজরাট আহমেদাবাদে একটা প্লেন নষ্ট হয়ে গেল। প্রত্যেক দিন এই যখন এই ব্রডকাস্ট করছে সেদিনও একটা পুলকারের 3টে বাচ্চা প্রাণ চলে গেল। প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে, আগুন লাগায়, কারণ মঙ্গলের বছর। সেহেতু অঙ্ককে তুমি মেলে দিলে ভুল করলে চলবে না। এই দেখলে না এই মঙ্গলের বছরে আমরা পেহেলিগাঁও বেড়াতে যাই, খুব সুন্দর জায়গা আমাদের কাশ্মীর, যাকে ভূস্বর্গ বলা হয়। 20টা মানুষ অকারণে প্রাণ হারালো। আমি তার 1 মাস আগে ওখানে চলে এসেছি জঙ্গিদের আক্রমণে। এবার ভারত তার পাল্টা নিল, শেষ করে দিল। শুরুটা কারা করলো? এই মৌলবাদী উগ্রবাদী জনগণ, যেটাকে সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়। তাহলে এইবার তুমি বলো মারলো কি দেখে? সিঁদুর দেখে দেখে। সিঁদুরের রং কি? লাল। কাদের মারলো? হিন্দুদের বা সনাতনদের মেরেছে, বা ছেলেদের, পুরুষদের মেরেছে। কারণ তার কারণ হচ্ছে ওরা প্রমাণ করতে যাচ্ছে যে আমরা কোনো একটা ধর্ম প্রতিষ্ঠা করছি। ভারতবর্ষ সাম্প্রদায়িক দেশ, এখানে কোনো ধর্ম পার্টিকুলার ভাবে, যেমন ইসলামও চলবে, যেমন খ্রিস্টানও চলবে, তেমন হিন্দুও চলবে। দিল্লির ঘটনার পর থেকে না স্যার, আপনি যাই বলুন না কেন মানে আমরা না একটা ভেতরে একটা এনজাইটি নিয়ে কিন্তু আমরা বাস করে আছি। দিল্লির ঘটনার পর আমাদের কাছে কোনো এক্সকিউজ নেই। আশা করি যারা বুদ্ধিমান দর্শক, বুদ্ধিজীবী, তারা বুঝতেই পারছে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমারও ভয় আছে, কারণ হচ্ছে আমি যেখানে বাস করি সেখানটা অন্যরকমভাবে আমাদের দেশটা। কিন্তু বর্তমানে যে একটা পরিস্থিতি আমরা দেখতে পেয়ে গেলাম না, এটাতে কিন্তু মানুষকে বিশ্বাস করতে গেলে আমি দুবার ভাববো। তোমাকে একটা কথা বলি, মঙ্গলের বছর, তাই জন্য এটা অবস্থা। একদম তো ভালোও তো হয়েছে, হবে, এর থেকে বেটার হবে। আর ব্যাপারটা হচ্ছে
নিউটনের তৃতীয় সূত্র ভুলে যাচ্ছে কি করে? প্রত্যেক ক্রিয়ার সমসঙ্গ বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। 2026 আজকে বলে রাখছি, আবার বডকাস্টে এসে বলবো, তোমার বডকাস্টে আজকের ডেটে লিখে রাখো, 2026 যাদের খুব খারাপ গেছে তাদের জন্য ইন্ডিয়া খুব ভালো। দেখা যাক। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করেছো, ইন্ডিয়াকে বারবার হুমকি দিতে আমেরিকা, মধ্যখানে বললে HB1AC ভিসাটা 80 লাখ টাকা পড়বে বলেছিল। তুমি কি জানো নতুন বিল এসছে, কিছু কিছু ব্যক্তির জন্য ইন্ডিয়াতে যারা চায় তাদের ছাড়, HB1AC যে 80 লাখ দিতে হবে না। বকলমে কাদের ছাড় করলো? ইন্ডিয়া থেকে কারা বেশি যায়? আইটি সেক্টর। ওদের কিন্তু আইটি, আমেরিকান লোকেরা কিন্তু কাজ কম করে, ফাঁকিবাজ একদম জানি। ডাক্তার আমেরিকা যায়, ইন্ডিয়ান ডাক্তার, ওদের কিন্তু নিজস্ব বুদ্ধি কিছু নেই। আমি একটা ছোট্ট গল্প বলি। কোনোদিনই ছিল না। ওরা যে ওপেনহাইমার যে একটা জিনিসটা করে পরমাণু বোমা, ওটাও বেশিরভাগ জার্মান। কারণ বাঙালির বুদ্ধি, বাঙালির বিদ্যা সর্বৈব সত্য। আজকে মাইকেল মধুসূদন দত্ত, ওই যে আমরা ধর্মান্তর বলছিলাম একটু আগে, আজকে যদি উনি ধর্মান্তর ত্যাগ করে ইংল্যান্ডে না যেতেন, তাহলে আজকে আমি বলছি দ্বিতীয় নোবেলটা উনিই পেতেন। অমৃতকর ছন্দ, নট এ ম্যাটার অফ জোকস। তুমি একটা জিনিস ভাবো তো, যে মানুষটা দারিদ্র থাকতে লড়াই করে আজকে উঠে দাঁড়িয়েছেন, তার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি বিধবাদের যাতে বিয়ে হয় নতুন করে তার জন্য আইন পাশ করলেন। তার বিরুদ্ধে অনেকে ছিলেন, আজকে বিধবারা বিবাহ হচ্ছে। তাকে ইংল্যান্ড থেকে আসার জন্য সাহায্যটা কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্তকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মদ খাওয়াটাকে পছন্দ করতেন না, মাইকেল মদ খেতেন। এক ব্যক্তি গিয়েছিলেন, কি বলছেন, আচ্ছা আপনি তো মাইকেলকে ইংল্যান্ডে আসার জন্য পয়সা দিলেন, তাহলে আমিও তো মদ খাই, আমাকে পয়সা দেন। বলছে হ্যাঁ দেবো, তুমি একটা মেঘনাদ বধ কাব্য লিখে দেখাও। এটাই হচ্ছে ঈশ্বরচন্দ্র। আমাদের ভক্তি চরম স্বামী বিবেকানন্দ। আজকে হিন্দু সনাতন ধর্ম বলে কোনো ধর্ম আছে? তখনকার দিনে আমেরিকা শিকাগোতে ওরকম কঠোর তপস্যা করে, ওরকম কঠোর সাধনা করে, ওরকম ভাবে অমানবিক ভাবে যাত্রা করে উনি 2 মিনিট বক্তব্যতে আমেরিকাকে টলিয়ে দিয়েছিলেন। আজকে ওনার ভাবধারায় চিন্তা করে সিস্টার এলিজাবেথ নোবেল, মার্গারেট এলিজাবেথ নোবেল, সিস্টার মার্গারেট এলিজাবেথ নোবেল, মানে যাকে আমরা ভগিনী নিবেদিতা বলি, তিনি স্বামীজির হাত ধরে ইন্ডিয়াতে এসেছিলেন। তিনি, যিনি পরবর্তীকালে মা পেয়েছিলেন স্বপ্নে এবং ডাইরেক্ট, তিনি হচ্ছেন ঋষি অরবিন্দ। শ্রীমা বিরাট বড় উনি সাধক ছিলেন, কিন্তু বিরাট বড় বিপ্লবী ছিলেন। ওনাকে বোম্বাই থেকে শিখিয়েছিলেন জানেন? মার্গারেট এলিজাবেথ নোবেল। কারণ ওনার বাবা ছিলেন বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক। উনি শিখিয়েছেন একদম, আমি দায়িত্ব নিয়ে বলছি। না অবশ্যই আপনি পড়েছেন, জানেন, সেই জন্যই। তারপর বুঝতে পারছি এই আধ্যাত্মিক চেতনা কবে থেকে? আপনার মনে হয় না যে, তোমার কি মনে হয়? এক মিনিট বলুন, আধ্যাত্মিকতায় যারা কাজ করছেন বা আপনাদের যারা আছেন, যারা সনাতন ধর্মের লোকেরা আছেন, তাদেরকে হাতে হাতিয়ার নেওয়াটা উচিত মাঝে মাঝে। প্রথম কথা বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। ছোট্ট একটা কথা মনে পড়লো, একটা লোক প্রত্যেক দিন রাস্তা দিয়ে হেঁটে যায় আর কিছু সব ফোঁস করে। এক সাধুর কাছে গিয়ে বলছেন, সাধু আমি যখন হেঁটে যাই তখন সব ফুসফুস করে। বলছে মা না মেরে তুমি তাকে বর্ষাতে পারো তো, মানে তুমি তার প্রতি আঘাত করতে পারো তো। আঘাতের প্রতিঘাত। তোমার এই গল্পটা মনে আছে কিনা জানি না। স্বামীজি বেনারসে আছেন, হঠাৎ করে একদল হনুমান স্বামীজির ওই গেরুয়া বসন দেখে ওনাকে তাড়া করেছে। উনিও ছুটছেন, পেছনে হনুমানটাও ছুটছে। এক সাধু অঘোরতান্ত্রিক দাঁড় করিয়ে বলছেন, কি হলো, ছুটছ কেন? বলছে পেছনে হনুমানটা তাড়া করেছে। বলছে তুমি ঘুরে হনুমানদের তাড়া করো, দেখবে পালাবে। ঠিক তাই, উনি যে ঘুরে হনুমানদের তাড়া করলেন, দেখলেন পালালেন। এই যে রাস্তায় তোমাকে দেখলে কুকুর ঘেউ ঘেউ করবে, তুমি যে নিচু হয়ে কিছু নেওয়ার চেষ্টা করো, দেখবে ওকে তো আস্তে আস্তে ল্যাজ গুটিয়ে পালাবে। প্রতিবাদ তুমি যখন করবে, ভারতবর্ষে
বরাবরই আমাদের আক্রমণ হয়েছে, বিভিন্ন জাতি বিভিন্নভাবে আক্রমণ করেছে, কিন্তু ভারতবর্ষে আজও সনাতন বেঁচে রয়েছে। তিব্বত থেকে আমাদের হিমালয়, এই যে আজকে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, বুদ্ধানাং সারানাং গাচ্ছামি, আমাদের নারায়ণের 10 অবতারের 1 অবতার। বৌদ্ধ ধর্মের সৃষ্টি কোথার থেকে? আমাদের বিহারের থেকে। উনি বিহারে তপস্যা করে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। প্রচারটা কে করেছিলেন? সম্রাট অশোক। আজকে কোন দেশে? চীনে বুদ্ধিস্ট। তুমি জানো ভুটানে কোনো মসজিদ নেই? হ্যাঁ, হ্যাঁ, কোনো মসজিদ নেই, একমাত্র বুদ্ধিস্ট আর হিন্দুদের। ঠিক আছে, আচ্ছা। তারপর জাপান, একটা ফার্স্ট কালচার দেশ, এগিয়ে যাওয়া, যেখানে 7G না 8G চলছে এই মুহূর্তে। টেকনোলজি, মেডিকেল, সব দিক থেকে বুদ্ধিস্ট দেশ। সিঙ্গাপুর বুদ্ধিস্ট দেশ, প্লাস নেপাল টেপাল তো আছেই। নেপালে তো স্বয়ং, নেপালে আবার কার জন্ম জানো? সীতা। কপিলা বস্তুতে তো গৌতম বুদ্ধের জন্ম, একদম সীতারও জন্ম। এমনকি তুমি জেনে রাখো, নেপালে পশুপতি মন্দিরে বড় বড় করে লেখা আছে অহিন্দু প্রবেশ নিষেধ, যেটা আমাদের জগন্নাথ মন্দির ওখানেও আছে, কারণ যেহেতু নারায়ণ আছে। এবার তোমাকে একটা ছোট্ট করে কথা বলি, হাতিয়ার সবারই তোলা উচিত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। যখন তোমার উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, কোনো খারাপ জাদু টনা করছে, তুমি তখন কি করবে? সেটাকে প্রশ্রয় দেবে না বের করে দেবে? টিউমার হলে কি করে? কেটে বাদ দেওয়া উচিত যন্ত্রণা থেকে। ঠিক তেমনই। আর দ্বিতীয় কথা, তোমাকে একটা ছোট্ট করে কথা বলি, আমাদের এই যে বৌদ্ধ ধর্মের কথা বলছি, বৌদ্ধ ধর্মের তারা দেবীকে ওরা বিদ্যার দেবী হিসাবে প্রতিষ্ঠা করেছে, এবং আমাদের যেমন 8 তারা, বুদ্ধিস্টদের কিন্তু 21টা তারা, আলাদা রূপ। এবং আমরা দেখবে বিভিন্ন সময় আমরা কি করি, বিভিন্ন চক্র করি, বগলামুখী চক্র, তারার চক্র, নীল সরস্বতী চক্র, ওরাও বিভিন্ন চক্র করে। সেটা টোটালটাই হিন্দু সনাতন ধর্মের চক্রের মতো, জাস্ট ভাষাটা আলাদা। এবং চিনে রাখো, আমাদের সব থেকে বড় তীর্থস্থান হচ্ছে মানস সরোবর কৈলাস। সেখানে 3টে ধর্মের একত্রে মিলিত হয়। একটা হচ্ছে আমাদের হিন্দু, দ্বিতীয় বৌদ্ধ, তৃতীয় খ্রিস্টান নয় জৈন, খ্রিস্টান নয় জৈন। তা 3টে ধর্ম কি কি? হিন্দু, বৌদ্ধ এবং জৈন। তা আমাদের হিন্দু হচ্ছে আদি এবং সনাতন, যা সৃষ্টি আছে, স্রষ্টা নেই, একদম স্রষ্টা নেই। যার জন্যে আমরা অগ্নিকে কি বলি? সর্বভূক। আমাদের জন্ম হয় কিসের থেকে? মাতৃগর্ভের থেকে। তারপরে আলাদা করা হয় নারী ছেদন করে। আগুনে তো 45 বা 55 মিনিটে একটা ডেড বডি পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু তার অস্থি কখনো পড়ে না কেন? এই অস্থিকে বিসর্জন দেওয়া হয়, কারণ মা কামাখ্যার রূপ। কামাখ্যার কি বলা আছে? কামাখ্যা বরদে দেবী নীল পরুত বাসিনী তং দেবী জগৎ মাতা যোনি মুদ্রে নমস্তুতে। তো যোনি মুদ্রে মার কামাখ্যা, সেখানে দেখবে পদ্ম নাভি থেকে মা পদ্ম নিয়ে বসে আছে। এই নাভি কুণ্ড মাতৃগর্ভে থাকাকালীন কোনোদিন পুড়বে না, এখান থেকে আবার সৃষ্টি হবে। আমাদের দেহটা কাঠামো, বাদ বাকিটা কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দুভাবে আত্মার সাধনা হয়, একটা অপআত্মা, একটা ভালো আত্মা। পিশাচরা অপআত্মা নিয়ে সাধনা করে, আমরা ভালো আত্মা নিয়ে সাধনা করি। যার জন্য আমার মন্দির কিন্তু পঞ্চবটী মন্দিরে আসুন। আমাদের প্রত্যেক দিন মঙ্গল, বৃহস্পতি, শনি তন্ত্রক্রিয়া করে হোমযজ্ঞ হয়। আর যাবতীয় যা প্রবলেম, আমার যেমন পৌষ মাসে বার্ষিক উৎসব 19শে ডিসেম্বর, যেমন যাবতীয় যা সমস্যা সব হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করে মেটানো হয়। আজকে তুই পাথরের কথা বলছো, অনেকে পাথর পড়ে। স্যার আমি পাথরে ঢুকবো, একটা জিনিস অবশ্যই বলি। এখানে দর্শক যারা আছেন তারা তো নাম্বার দেখতেই পাচ্ছে,
আপনি যদি আপনার চেম্বারের ব্যাপার বা আপনার কোথায় কোথায় কি চেম্বার আছে সেটা যদি একটু details দেখো কৌশিক, তোমাকে একটা ছোট্ট করে কথা বলি। আমি এত সাধনা ভজনের মধ্যে থাকি, 1000 জায়গায় চেম্বার করতে পারি না। ওকে যদি 1000 জায়গায় চেম্বার করি, জব করবো কখন, তপ করবো কখন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। সে তো আমার চেম্বার, আমার মন্দির মধ্যমগ্রামে। বাহ। আর নাম্বার তো আছে, অনলাইনে আপনার সাথে কন্ট্যাক্ট করে নিল। আর স্যার এবার আমি পাথরে যেটা বলছিলাম সেটা রাখেন। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে, পাথর কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? হ্যাঁ পারে তো। না। এবার আপনি যদি বলেন যে পাথর পড়ে নিল, সে কাজ করছে না, ঘরে বসে, তাহলে তো কোনো পাথরই কাজ না, করবে না। প্রশ্নের উত্তরটা তোমার মধ্যেই আছে। প্রথম কথা বলি, পাথর ইজ দ্য সায়েন্টিফিক্যালি সায়েন্স ফর কালার, যেটাকে কালার থেরাপি বলা হয়। খালি কালার? এবার বলি, আজকে তোমার মঙ্গল খারাপ, তুমি পলা পড়লে, তাহলে এই যে কোমর টলতে দুর্গা ঠাকুর নিয়ে এসেই তো পুজো করলে হয়ে যায়, দেখালেই তো হয়ে যায়, তাহলে সেটা সফিস হলো। মঙ্গল খারাপ, বেদে পাথরকে বলা হচ্ছে চূড়ামণি, মানে মাথায় পড়ত, অলংকার হিসেবে ব্যবহার করতে। এটা এখন গ্রহরত্ন হিসেবে ব্যবহার হচ্ছে। ওই পাথরটা পড়লাম, পড়ে কোনো কালী মন্দিরে বা শিব মন্দিরে গিয়ে নামগত্য দিয়ে শোধন করে পড়ে নিলাম, কাজ হবে না। প্রত্যেক জিনিসে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা না করলে সে পাথর কাজ করবে না। কারণ না হলে সে জড় পদার্থ। শুধু নামগত্য দিয়ে ছুলে হবে না। মঙ্গলের জন্য তুমি পলা পড়লে, সেখানে পারিজাত বগলমুখী বা বগলমুখীর হবন করে তোমার নামগত্য দিয়ে পাথরটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপর জপ তপ করতে হবে, তারপর ধারণ করলে সে কিন্তু তার কাজ শুরু করবে, করবেই। আমরা সেটা করি না। প্রথমত কেন করি না? আমরা অনেকে জানি না, দ্বিতীয় খরচা সাপেক্ষ বলে। কিন্তু জীবনে যে কোনো কিছুতে যদি সঠিক সময় তুমি যদি পাথর ধারণ করে হোমযজ্ঞ তপ জপ তপ করে ধারণ করো, সে পাথর তোমার আগে কথা বলবে, তোমার আগে কথা বলবে। তোমাকে একটা ছোট্ট সায়েন্টিফিক ওয়ে বলে দিই, সেটা সমস্ত ভক্তবৃন্দরা জেনে রাখুন। আমরা অনেকে হাতে তামার বালা বা তামার আংটি পরি। দেখবেন আপনার যখন হেলথ ইস্যু, আপনার যখন অন্য কোনো ইস্যু কাজ করবে, খারাপ টাইম, তখন ওই জিনিসটা কালচে হয়ে যাবে, তামাটা পুরো কালচে হয়ে যাবে একদম। আবার যখন খুব ভালো গুড টাইমে আসবে, অটোমেটিক দেখবেন সোনার থেকে চকচক করবে। এটা মিলিয়ে নেবে। কে বলেছে পাথর কাজ করে না? করে, সঠিক ওয়েতে করতে হবে। যেমন তোমাকে যে কোনো রোগ হলে ওটি হয়, যদি অপারেশনের ব্যাপার থাকে, তারপর ওটির পর তো মেডিসিন খেতে হয়। ওটি করলেই তো হলো না, মেডিসিনটা খেতে হবে ঘাটা শোকানোর জন্যে, যন্ত্রটাকে রিলিফ করার জন্যে, জায়গাটাকে মলম লাগাতে হবে এ হয়ে যাওয়ার জন্যে, মানে যাতে জায়গাটা গ্যাপ না তৈরি হয় তার জন্যে। তাহলে তা আমি পাথর পড়লে কাজ করবে কি করে? যদি সঠিক দ্রব্যগুণ দিয়ে হোমযজ্ঞ জপ তপ করে যদি সেটাকে ব্যবহার করা হয়, তবেই কথা বলবে, নচেত নয়। তুমি যেমন 1 কোটি টাকা থাকলেও রাতারাতি তুমি 4 তলা বাড়ি তুলতে পারবে না। একটা সিস্টেম আছে। কলম ঢালাই হবে, কলমের পর ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই হওয়ার পর ধরো 24 থেকে 48 ঘন্টা তো জমে যায়, তাহলে 28 দিন 21 দিন কেন বাঁশের ঠেকো দিয়ে রেখে দেয় না? ওই ছাদ থেকে মজবুত করার জন্য। আর মজবুত না করলে কি হবে? ভিত না মজবুত করলে মাঝে মাঝে দেখো না, ফ্ল্যাট, দামি দামি ফ্ল্যাট ভেঙে পড়ছে, কতজন মারা যাচ্ছে। কলকাতা তো ক্র্যাক পড়ে যায় তো, তাহলে 3-4 বছরের মধ্যে ক্র্যাক পড়ে। এবার আমার দোষ কোথায়? জ্যোতিষী পাথর দিল, আমি ধারণ করলাম, পাথর কাজ করছে না, বললাম জ্যোতিষী খারাপ, ম্যাথমেটিক্স অঙ্ক খারাপ। জ্যোতিষটা পড়বে অঙ্ক, জ্যোতিষটা কোনো রেমেডি নয়, অঙ্ক। তোমার যেটা আছে তোমার ঘটবেই। এবার ঘটনা দুটো হয়, একটা দুর্ঘটনা, একটা শুভ ঘটনা। শুভ ঘটনা যাতে তাড়াতাড়ি ঘটে তার জন্য পাওয়ার দেওয়া হয়, আবার দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য পাওয়ার দেওয়া হয়।
সেই পাওয়ার হচ্ছে তন্ত্রের পূজাপাঠ হোমযজ্ঞ। সঠিক ওয়েতে দিলে এমন জিনিস নেই কাজ করবে না, সবকিছুতে কাজ করে, সঠিক ওয়েটা জানতে হবে। এটাই হচ্ছে ঘটনা। বলো, তোমার আর কি প্রশ্ন আছে? আমার আর প্রশ্ন নেই, কিন্তু আজকের পডকাস্টটা খুব কম্প্যাক্ট হয়েছে, মানে মানে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ অনেক রকম বিষয় কথা, মানে একটা কথা ছিল একভাবে আমরা ভেবেছিলাম, কিন্তু সেটা থেকে থ্যাংক ইউ স্যার। আর আপনার যদি কিছু কথা বাকি থেকে থাকে আপনি রাখতে পারেন। আমার একটাই কথা, আমার কাছে যদি কেউ আসেন বা আসবেন মনে করেন, মা না চাইলে তো কিছুই হয় না, ঈশ্বর না চাইলে একটু তোমার যে গাছের পাতাও নড়ে না, দয়া করে কারোর খারাপের জন্য আসবেন না, কারণ আমি কোনো খারাপ কাজ করি না। আপনাকে কোনো শত্রু কৌশিক খুব ডিস্টার্ব হচ্ছে, ছোট্ট করে বলি, আপনি বললেন সত্যকে মেরে দেবো না, জন্ম মৃত্যু বিয়ে বিধাতায় নিয়ে জেনে রাখো। এইবার সেই শত্রুকে বন্ধু হিসেবে তোমার পায়ে পড়ুক, তোমার কোয়ালিটি তোমার শত্রুতা তৈরি হচ্ছে, কোয়ালিটি গুড, ও যেতে পারছে না, তাহলে মেরে তোমার কি লাভ? তাকে এমন তন্ত্রক্রিয়া করো যাতে তোমার ক্ষতি তো দূরের কথা, কারোর ক্ষতি না করে, এবং সে যাতে তোমার সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে। আজকে কে কে বডকাস্ট, তার কোয়ালিটি আছে, সে উঠছে। আজকে যদি সৌমেন একটা বডকাস্ট তৈরি করে, উঠবে? কখনো নয়। আর যে যেটা জানে তাকে সেই যোগ্যতাটা দিতে হয়। যোগ্য ব্যক্তি যোগ্য আসনকে সম্মান দাও, অযোগ্য ব্যক্তি যোগ্য আসনে পেলে সে তো ক্ষতি করবেই ভাই। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে এতটা বক্তব্য শেয়ার করার জন্য, এবং আপনাদেরকে বলবো বাদিকে নিচে নাম্বার দেওয়া আছে, আর আমাদের মানে কি বলবো, আপনাদের একটু যোগাযোগ করুন। আর খারাপ কাজের জন্য স্যার কিন্তু বলে দিয়েছে যে যোগাযোগ করবেন না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আচার্য শ্রী সোমেন, এবং ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।